দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সান ফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। সাথে আছে হিমাদ্রি রাহা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় মানসিক স্বাস্থ্য ও হৃদরোগ। আর এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ইউনিট হেড প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। আপনাকে স্বাগত আজকে আমাদের সান ফার্মা নিবেদিত এই হৃদয়ের কথা অনুষ্ঠানে। আপনাকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদের অসংখ্য শুভেচ্ছা। শুরুতে যে বিষয়টি কথা বলতে চাই যে আমরা আজকে যে টপিকটা নির্ধারণ করেছি যে মানসিক স্বাস্থ্য ও হৃদরোগ, এই মানসিক চাপ বা উদ্বেগ কিভাবে আসলে হৃদরোগের ঝুঁকিটা বাড়ায়। আজকে এই টপিকসটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে এবং অনেকটা মানুষের জানার জন্য সময় উপযোগী বলে মনে হয়েছে, কারণ এই বিষয়টা নিয়ে একেবারে আলোকপাত নেই, না টিভি টক শোগুলোতে না পত্রপত্রিকায়। সবাই শুধু কারণ খুঁজে বেড়ায়, কিন্তু আসল কারণটা কি? এবং যে জিনিসটা একটা শরীরে বড় ধরনের একটা প্রভাব ফেলতে পারে সেই জিনিসটা অনেক ক্ষেত্রে দেখা যায় নেগলেক্টেড থেকে যাচ্ছে। তো আপনি যেটা বললেন যে প্রশ্নটা, যে কিভাবে একটা মানসিক চাপ মানুষের শরীরে হৃদরোগের সৃষ্টি করতে পারে অথবা হৃদরোগের ভয়াবহতাকে বাড়িয়ে দিতে পারে। মানুষ যখন থাকবে, মন থাকবেই, মন থাকা মানে তার মানসিক চাপ থাকবে, এটা অতি প্রাকৃত বিষয়। এবং সেই মনের চাপ যখন হবে, মনের চাপের সাথে সাথে প্রতিক্রিয়া শরীরে পড়বে, এটা অত্যন্ত সাধারণ বিষয়। এবং কিভাবে পড়ে, যখন একটা মানুষ একটু টেনশনে পড়ে যায়, মানসিক চাপে পড়ে, তখন শরীরে অসংখ্য হরমোন এনজাইমস রিলিজ হয়, যেগুলো শরীরের নিঃসরিত হয়ে তাকে সেই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য হেল্প করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেগুলো শরীরের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন আমরা বলি এটাকে স্ট্রেস হরমোন। যখন উদ্বেগ বাড়ে, টেনশন বাড়ে, তখন শরীরে এক ধরনের হরমোন রিলিজ হয়, এগুলোকে বলি আমরা ক্যাটাকোলামাইন্স, একটা হরমোন। ইনিশিয়ালি সেটাই রিলিজ হয় টেনশনের ফলে, ভয়ের ফলে, আতঙ্কের ফলে। এবং সেই ক্যাটাকোলামাইনের একটা ইম্পর্টেন্ট হচ্ছে পালস রেট বাড়িয়ে দেয়। পালস রেট যদি বাড়িয়ে দেয়, যে কোনো ধরনের হৃদরোগের উপসর্গগুলি বেড়ে যেতে পারে পালস বাড়ার জন্য। এমনিতেই বুক ধড়ফড়, অস্থিরতা, শ্বাসকষ্ট বেড়ে যাবে। 2, ক্যাটাকোলামাইন ব্লাড প্রেশার বাড়ায়। এটা বলি আমরা ভ্যাসোস্পাজম হয়ে পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন, মানে শরীরের রক্তনালীগুলো সংকুচিত হয়ে ব্লাড প্রেশার বাড়ায়। ব্লাড প্রেশার বাড়ালে তার প্রভাব হার্টের উপর পড়বে। এছাড়া ইন লং টার্ম যদি ক্যাটাকোলামাইন কন্টিনিউয়াসলি বেশি থাকে, তাহলে এক ধরনের শরীরে ইনফ্লামেশন বা প্রদাহের তৈরি হয়। আমরা বলে থাকি আজকাল যে অ্যাথারোস্ক্লেরোসিস বা হার্টের ব্লকজনিত যে সমস্যা, সেগুলোর সাথে প্রদাহের গভীর যোগাযোগ। এছাড়া আরেকটা হরমোন, সেটাকে বলে আমরা কর্টিসল। এই কর্টিসল হরমোনটা যখন নিঃসরিত হয়, তখন এর একটা হচ্ছে ব্লাড সুগার বাড়িয়ে দেয়। ব্লাড সুগার যদি বাড়িয়ে দেয়, তাহলে সে ডায়াবেটিসে আক্রান্ত হবে। ব্লাড সুগার বাড়লে ব্লাড সুগারের যে ক্ষতিকারক যে প্রভাবগুলো, সেগুলো শরীরে পড়তে শুরু করে। সুতরাং এই হলো একটা বড় দিক, যে যার মাধ্যমে হরমোন রিলিজের মাধ্যমে শরীরের পালস বাড়িয়ে দিয়ে, ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়ে, শরীরের রক্তনালীগুলি সংকুচিত করে, কর্টিসল বাড়িয়ে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়িয়ে দিয়ে, এতগুলোভাবে মানসিক চাপ একটা মানুষের শরীরে হার্টের রোগ তৈরি করার ক্ষেত্র তৈরি করতে পারে। অর্থাৎ এই যে আপনার পর্যবেক্ষণগুলো অত্যন্ত দারুণভাবে আপনি পয়েন্ট টু পয়েন্ট করে পয়েন্ট আউট করলেন। ধরেন মানসিক চাপের সাথে হৃদরোগটা আসলে সম্পর্কিত, কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাহলে সেই রোগীর পরে মানসিক চাপটা কতটা বাড়তে পারে? হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে কয়েকটা জিনিস ঘটে এখানে। একটা হচ্ছে যে একটা মানুষ যখন হৃদরোগে আক্রান্ত হয়, তখন এক ধরনের তার মধ্যে আতঙ্ক কাজ করে, এক ধরনের টেনশন, ভয় কাজ করে। এ একটা মানসিক স্বাস্থ্য। এবং যেহেতু তার উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, জীবন ধারণের নতুন পদ্ধতি তার উপর ইম্পোজ করা হয়, অথবা তাকে অ্যাডভাইস দেওয়া হয়, আপনি এটা খাবেন, এটা খাবেন না, এটা বেশি খাবেন, হাঁটবেন না, এই ধরনের কার্যকলাপ যখন এক ধরনের তাকে রেগুলেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয় বিভিন্নভাবে, তখনও তার উপর এক ধরনের নতুন জীবন প্রণালী পদ্ধতি অনুসরণ করতে যেয়ে তার মধ্যে এক ধরনের মানসিক চাপ কাজ করে। এবং একই সাথে অনেকগুলো ওষুধ, একটা হার্ট অ্যাটাক হওয়া মানেই হচ্ছে 3, 4, 5টা ওষুধ ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী তাকে খেতেই হয়। অনেকগুলো ওষুধ যখন খান, উনি নিজেকে অস্বস্তি বোধ করেন, মানে একটু অস্বাভাবিক বোধ করেন, তার স্বাভাবিক জীবন থেকে সে একটা অন্যভাবে করেন। তার ফলে দেখা যায় এক ধরনের ডিপ্রেশন কাজ করে। আমরা এটাকে বলছি কার্ডিয়াক ডিপ্রেশন। এই জন্য অনেক ক্ষেত্রে আমরা এই ডিপ্রেশন কাটানোর জন্যে
কার্ডিয়াক রিহ্যাব বা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বলে একটা কথা আছে, যেখানে একটা মানুষকে সাইকোথেরাপি দিয়ে, মানসিক সাহস বাড়িয়ে দিয়ে এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টাল হেল্প নিয়ে এক্সারসাইজ করে তার এই ধরনের বোধ, মানসিক অস্বস্তির বোধটাকে কাটানোর জন্য আমরা চেষ্টা করি। তার মানে হচ্ছে তার একটা হার্ট অ্যাটাকের পরে বিভিন্ন কারণে তার উপর এক ধরনের মানসিক চাপ সৃষ্টি হয়, যার জন্য উনি এক ধরনের ডিপ্রেশনে ভুগতে পারেন, বিশেষ করে বিষণ্ণতায় ভুগতে পারেন। এটাই কখনো বোঝার উপায় আছে যে আসলে কোন সময়ে আসলে মানসিক চাপটা তার মানে হৃদরোগের কারণ হয়ে দাঁড়াতে পারে? খুবই কঠিন। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে মানসিক চাপের শারীরিক প্রতিফলন, আর একটা হচ্ছে হৃদরোগের উপসর্গগুলো প্রতিভাত হওয়া। একটা মানুষ যখন মানসিক চাপে আক্রান্ত হন অথবা মানসিক রোগে আক্রান্ত হন অথবা টেনশনে ভোগেন, বিষণ্ণতায় ভোগেন, তখন তার কিছু উপসর্গ থাকে, যেমন অল্পতে হাঁপিয়ে যাওয়া, এটা আবার হৃদরোগের সাথে মিলে যায়। অল্পতেই টায়ার্ড হয়ে যাওয়া, অবসাদ ফিল করা। অনেক ক্ষেত্রে দেখা যায় পালসের গতি অথবা নাড়ির গতি অনিয়মিত হয়ে যায়, বুক ধুকধুক ধুকধুক ধপধপ হয়ে যায়। এগুলোর সাথে কিন্তু টেনশন, ডিপ্রেশনের অনেক যোগাযোগ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পালস খুব বেড়ে যায়, হুট করে, আমরা এটাকে বলি সাইনাস টেকিকার্ডিয়া। পালসের গতি থাকার কথা 60 থেকে 100, অ্যাট রেস্ট অবস্থায় মিনিটে সেটা বেড়ে যায় 110, 20, 30, ইভেন 160 হয়ে যায়। যাদের আগের অ্যারিথমিয়া ধরনের রোগ থাকে, পালসের গতি বাড়ান, তাদের ক্ষেত্রে দেখা যায় 180, 220 পর্যন্ত উঠে যায়, যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। তাহলে একটা জিনিস হচ্ছে, যখন ডিপ্রেশন বেড়ে যায়, মানসিকভাবে থাকেন, উনি একটু অবসাদ ফিল করেন, অল্পতে দুর্বল হয়ে যান, হাঁটলে হাঁপিয়ে যান, এবং হার্টের উপর যখন প্রভাব পড়ে, তখন হৃদরোগের যে গতি, হার্টের যে গতি, সে গতিটা বেড়ে যেতে পারে, অনেক সময় কমেও যেতে পারে। আর এই ধরনের মানসিক চাপ যখন মানুষের মধ্যে আসে, তখন আমি আগেই বলেছি যে ক্যাটাকোলামাইন যখন রিলিজ হয়, তখন তার যদি আগে ভিতরের দিক থেকে হার্টে কোনো রোগ থাকে, সেটা প্রকাশিত হয়, অথবা সেটা এক্সপোজ হয়ে পড়ে, অথবা আনমাস্ক হয়ে পড়ে। উনি আগে থেকে হৃদরোগে ভুগছেন, উনি জানেন না, কিন্তু যখন প্রচণ্ড মানসিক চাপে ভোগেন, তখন ডিউ টু দিস হরমোনাল ইনফ্লুয়েন্স ওনার হুট করে একটা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে। অথবা যদি হার্ট অ্যাটাক হয়, তার উপসর্গগুলো গভীরতা অথবা সিভিয়ারিটি অনেকটা বেড়ে যেতে পারে। অর্থাৎ তখন সে বুঝতে পারে যে তার মানে হার্টের মধ্যে উনি হৃদরোগে আক্রান্ত হতে যাচ্ছেন বা হয়ে যাচ্ছেন, উনি বুঝতে পারেন। এক্ষেত্রে আরেকটা বিষয় যেটি জানতে চাই, সেটা হচ্ছে অনেকে মানসিক চাপ বা অবসাদগ্রস্ততা কমানোর জন্য ওষুধ খেয়ে থাকে, মেডিসিন নিয়ে থাকে। সেই মেডিসিনটা কি একটা পর্যায়ে গিয়ে হৃদরোগের কারণ হতে পারে বা কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? না, প্রথম কথা হচ্ছে যে হৃদরোগের জন্য যে ধরনের ওষুধ পৃথিবী জোড়া আমরা ব্যবহার করে থাকি, ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী কোনো ওষুধই সরাসরি কোনো মানসিক রোগ বা তৈরি করতে পারে না। এর হলো এক দিক, যে হার্টের ওষুধগুলো তার মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে কিনা। সরাসরি কোনো ধরনের ওষুধ এই ধরনের ক্ষতিগ্রস্ত না, আমি করে না। এটা না, প্রশ্নটা হচ্ছে এরকম যে এটা পরে আসে, এই প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে জানবো। সেটা হচ্ছে, প্রথমে এই যে বললাম যে মানসিক স্বাস্থ্যের জন্য অনেকে করে কি অনেক ধরনের ওষুধ নেয়, বা হয়তো ঘুম হওয়ার জন্য নেয়, বিভিন্ন জনের জন্য। এই ওষুধগুলো কখনো আবার মানে হিতে বিপরীত হতে পারে, হৃদরোগের কারণে। হ্যাঁ, সেটা হতে পারে। যেমন যেসব কিছু কিছু ওষুধ আমরা ব্যবহার করে থাকি মানসিক রোগের চিকিৎসার জন্য, এর মধ্যে একটা বড় গ্রুপ হচ্ছে, আমরা বলি যে ক্লোরপ্রোমাজিন জাতীয় গ্রুপ, প্রোমাজিন গ্রুপ। ওই গ্রুপটা ইসিজি, হার্টে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে এক ধরনের চেঞ্জ এনে হার্টের রিদম ডিস্টারবেন্স তৈরি করতে পারে। এই এক মানে হচ্ছে তার আমরা বলি কিউটি প্রলং করে, হার্টের ইসিজির মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অল্টারেশন করে হঠাৎ করে হার্টের গতি বাড়িয়ে দিয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি তৈরি করতে পারে। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো এই যে আগে যেটা বললাম পালস রেট বাড়িয়ে দিতে পারে, এটাকে বলে আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যামিট্রিপ্টিলিন, নরট্রিপ্টিলিন, এই জাতীয় ওষুধ ডিপ্রেশনে খুব ইউজ করা হয়ে থাকে এবং বেশ কার্যকর ওষুধ ফর ডিপ্রেশন। কিন্তু লং রান এগুলো ব্লাড প্রেশারও বাড়াতে পারে, পালস বাড়াতে পারে, এবং ব্লাড প্রেশার পালস বেরিয়ে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে, অথবা যার হৃদরোগ আছে তার হৃদরোগের হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। এজন্যে এই ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব চিন্তাভাবনা করে ব্যবহার করতে হবে, এবং একই সাথে হৃদরোগ বিশেষজ্ঞ এবং মানসিক রোগ বিশেষজ্ঞের সমন্বয়ে এই ওষুধগুলোকে সাবধানতার সাথে প্রয়োগ করতে হবে। তাহলে কিছু কিছু ধরনের ওষুধ হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে, কিন্তু যার হৃদরোগ নাই তার ক্ষেত্রে যে ধরনের প্রবলেম তৈরি করবে সেগুলো খুব বড় ধরনের হৃদরোগের আশঙ্কা তৈরি করে না। কিন্তু যে প্রোন, যে হচ্ছে
ঝুঁকির মধ্যে আছে, হৃদরোগের ঝুঁকির মধ্যে আছে, তার ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি অনেক বাড়াতে পারে। মানে সেক্ষেত্রে সঠিক চিকিৎসকের পরামর্শ মোতাবেকই আসলে সেটার প্রয়োগ করা যেতে পরবর্তীতে পারে। কি হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে সেটা জেনে শুনে জেনে তখন করতে হবে। এবং সেক্ষেত্রে ডোজ শিডিউলগুলো অনেক সময় আমরা একটু কমিয়ে রাখি অথবা মডিফাই করে দিই অন্য ওষুধের সাথে। নিশ্চয়ই আমরা আরো আলোচনা করবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি নিচ্ছে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। আপনারা থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, প্রফেসর অফ কার্ডিওলজি অ্যান্ড ইউনিট হেড, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আমরা আবারও আলোচনায় ফিরছি। বিরতির আগে আমরা যেটা বলছিলাম, মানসিক স্বাস্থ্যের জন্য যেসব ওষুধ নিয়ে থাকে যারা, তারা কখনো কখনো হয়তো হৃদরোগে আক্রান্ত হতে পারে। কিন্তু আরেকটি বিষয় যেটা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর যে ওষুধগুলো একজন রোগী পথ্য হিসেবে নেয়, সেগুলো পরবর্তীতে মানসিক স্বাস্থ্যের কোনো ঝুঁকি তৈরি করতে পারে কিনা। আচ্ছা, এখানে হৃদরোগীদের যে ওষুধের যে আমরা ডেফিনেটলি হৃদরোগীদের ওষুধের প্রয়োজন বেশি পড়ে এবং একই সাথে আমরা অনেকগুলো ওষুধ প্রয়োগ করে থাকি। এর মধ্যে সরাসরি মানসিক স্বাস্থ্যকে প্রভাব ফেলতে পারে এ ধরনের ওষুধ এই মুহূর্তে পৃথিবী জুড়ে কোনো গাইডলাইন রিকমেন্ডেড না। হ্যাঁ, এক ধরনের ওষুধ আছে যেগুলোকে আমরা বলি বেটা ব্লকার্স, যে ওষুধগুলো হার্ট অ্যাটাকের পরে একটা অবশ্যম্ভাবী ওষুধ একটা হৃদরোগীর জন্য, যদি বড় ধরনের কোনো তার কন্ট্রাইন্ডিকেশন বা ব্যবহারের বিধিনিষেধ না থাকে। এই বেটা ব্লকারগুলো বিশেষ করে আগে যে বেটা ব্লকারগুলো ইউজ করা হতো আগেকার দিনে, নন সিলেক্টিভ বেটা ব্লকার বলি, যেগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে চলে যায়। যেমন নন সিলেক্টিভ বেটা ব্লকের মধ্যে আমি যদি বলি প্রোপ্রানল, যে ওষুধগুলো ইনডেভার নামে পাওয়া যায়, ইনডেভার খুব পরিচিত ওষুধ, প্রোপ্রানল, ইনডেভার। তো এই ওষুধগুলো বেটা ব্লকার, এই ওষুধগুলো প্রয়োগ করলে এগুলো ব্রেনে যায়, লং টার্ম ব্যবহার করলে এক ধরনের ডিপ্রেশনের তৈরি হয়। এই ওষুধগুলো এখন আর ব্যবহৃত হচ্ছে না। এখন আমরা ব্যবহার করি যেগুলো নিউলি আপকামিং যে ড্রাগসগুলো, নেবিভোলোল, বিসোপ্রোলোল, মেটোপ্রোলোল, এগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে যেতে পারে না এবং ফলত ওই ধরনের যে ডিপ্রেশন হওয়ার সুযোগ থাকে না। হ্যাঁ, আমি যদি বলি ইনডাইরেক্টলি প্রভাব করতে পারে। যেমন বেটা ব্লকারের কিছু সাইড ইফেক্ট আছে, একটা মানুষের সেক্সুয়াল অ্যাক্টিভিটিস অথবা ওখানে একটু হ্যাম্পার করতে পারে, ইম্পটেন্সি, ইরেকটাইল ডিসফাংশন তৈরি করতে পারে। সেটা ইনডাইরেক্টলি আবার একটা মানুষের মানসিক চাপের অথবা মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, সেটা ইনডাইরেক্টলি করতে পারে। আদারওয়াইজ যেসব ড্রাগ আমরা ব্যবহার করি, ধরেন রক্ত পাতলা করার ওষুধ, অ্যাসপিরিন, ক্লপিডোগ্রেল, টিকাগ্রেলোর, তারপরে হচ্ছে স্ট্যাটিনস গ্রুপ অফ ড্রাগ, এগুলো সরাসরি মানসিক করে না। হ্যাঁ, আরেকটু কথা বলে রাখি, স্ট্যাটিন বা কোলেস্টেরল কমানোর যে ওষুধটা আমরা ব্যবহার করে থাকি, কোনো গবেষণায় দেখা গিয়েছে যে এগুলো একটু বেশি ডোজে ব্যবহার করলে একটা মানুষ ডিমেনশিয়ায় ভুগতে পারে। ডিমেনশিয়া একটা রোগ যেটা এক ধরনের মানসিক স্বাস্থ্য খারাপ হলে যে ধরনের উপসর্গ তৈরি হয়, ডিমেনশিয়াতে এই ধরনের উপসর্গ তৈরি হতে পারে। ভুলে যাওয়া, আবোল তাবোল বলা, চিনতে না পারা, চিন্তাভাবনার সংকীর্ণতা তৈরি হয়, এগুলো হতে পারে যদি স্ট্যাটিন বা কোলেস্টেরল কমানো ওষুধ লং টার্ম ইউজ করা হয় লার্জ ডোজে। সেটা অবশ্যই আপনার চিকিৎসক সেটা আপনি দেখে সিদ্ধান্ত নেবেন। তবে আতঙ্কের কারণ নেই। কনভেনশনাল যে ড্রাগ, এগুলো অবশ্যই ব্যবহার করা যাবে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই। মানে ওয়ার্ল্ড গাইড ফলো করে, যেটা নিশ্চয়ই সেক্ষেত্রে তো সবার ক্ষেত্রে একই নিশ্চয়ই প্রয়োগটা হচ্ছে। আরেকটা বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে অনেকে স্ট্রেস ম্যানেজমেন্ট বা যে রিল্যাক্সেশন থেরাপি নেয় মানসিক স্বাস্থ্যের জন্য, এটা কতটা আসলে মানে কার্যকর? অবশ্যই কার্যকর। কারণ হচ্ছে যে যেহেতু মনের সাথে হার্টের যোগাযোগ অনেক গভীর, কাজে মনকে যদি রিল্যাক্স রাখা যায়, প্রফুল্ল রাখা যায়, তাহলে তার প্রভাব হার্টে কম পড়বে, বিরূপ প্রভাব কম পড়বে। যেমন আমরা বলছি যে স্ট্রেস হরমোনগুলো তখন কমে যাবে। যেমন আমরা বলি যে ধ্যান, বায়োফিডব্যাক, মেডিটেশন, ইয়োগা, তারপরে হচ্ছে কগনিটিভ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, এই থেরাপিগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের অ্যাটেনশনটা থেকে টেনশনকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া, তার মনকে প্রফুল্ল রাখা। ফলত যে হরমোনগুলো একজন মানুষের হার্টের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়, সেই হরমোনগুলো রিলিজ কমে যাবে, তার পালস স্টেবল থাকবে, পালস বাড়বে না, তার ক্ষতিকর প্রভাব পড়বে না, ব্লাড প্রেশার স্টেবল থাকবে, ব্লাড প্রেশার যদি বেড়ে যায় হার্টের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। এছাড়া লং টার্ম যেটা আমরা বলছি রক্তনালীর গাত্রে বা ওয়ালে এক ধরনের ইনফ্লামেশন তৈরি করে, প্রদাহ, ওই প্রদাহের সিভিয়ারিটি কমে আসবে। ফলত ব্লক হওয়ার যে প্রবণতা অথবা যে স্পিড, সেটাও কমে আসবে। এই জন্য দেখা যায় কারো মন যদি হাসি খুশি থাকে, প্রফুল্ল থাকে,
তাহলে দেখা যায় যে তার হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। এই জন্যে তার মনকে প্রফুল্লতা রাখা, হাসি খুশি থাকা, ভালো একটা সুন্দর একটা ঘুম, সবার সাথে ভালো ব্যবহার করা, প্রতিদিন কিছু সময় হাঁটাহাঁটি করা, এগুলো হৃদরোগের ম্যানেজমেন্টের একটা বড় অংশ ওষুধের পাশাপাশি। সুতরাং স্ট্রেস ম্যানেজমেন্ট হৃদরোগীদের জন্যে হৃদরোগের উপসর্গ কমাতে হেল্প করে, ফার্দার হার্ট অ্যাটাক কমাতেও অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একদম সবশেষ যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, অনেকের যে ফ্যামিলি হিস্ট্রিতে অনেকের মানসিক রোগ থাকে বা হৃদরোগের হিস্ট্রি থাকে, সেটা পরবর্তী জেনারেশনে আসলে কতটা প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করছেন? অনেকটাই। এখানে দেখা যায় যে মানসিক রোগেরও দেখা যায় একটা জেনেটিক ইনহেরিটেন্স আছে, যে ফ্যামিলিয়াল ইনহেরিটেন্স থাকে। আবার একইভাবে হৃদরোগীদেরও এক ধরনের ফ্যামিলিয়াল ইনহেরিটেন্স থাকে। যে ফ্যামিলিতে মানসিক রোগের ইনসিডেন্স বেশি, তার পরবর্তী জেনারেশনে মানসিক রোগ হওয়ার ঝুঁকি থাকে। একইভাবে যাদের হার্টের ব্লক থাকে, তাদের পরবর্তী জেনারেশনে ওই ধরনের হার্টের ব্লক হওয়ার ঝুঁকি থাকে। আবার যাদের ডিপ্রেসিভ ইলনেস বেড়ে যায়, তাদের আবার ওই যে হার্টের রোগ হওয়ার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আবার হার্ট অ্যাটাকে কেউ যদি আক্রান্ত হন, একইভাবে তার সেকেন্ডারিলি মানসিক রোগ হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটার অসুস্থতায় আরেকটা রোগ বেড়ে যেতে পারে, অথবা উনি আরেকটা রোগে আক্রান্ত হতে পারেন। যেহেতু ক্লাস্টারিং মানে ফ্যামিলিতে থাকার দুইটা রোগী ফ্যামিলিতে থাকার প্রবণতা বিদ্যমান, সেসবে এটা বলা যায় যে পারিবারিক ইতিহাস এবং জেনেটিক্স দুইটা রোগকেই প্রভাবিত করতে পারে, একটাই অপরটিকে। মানে পরবর্তী জেনে সেটা প্রভাব একটা থাকতে পারে। ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সান ফার্মা নিবেদিত এই যে হৃদয়ের কথা অনুষ্ঠানে এসে মানসিক স্বাস্থ্য হৃদরোগ একটা অন্যকে কতটা প্রভাবিত করতে পারে আমাদের মাধ্যমে দর্শকদের সামনে তোলার জন্য। টিভি সেটের সামনে যেসব দর্শক আছে, নিশ্চয়ই তারা শুনে কিছুটা হলো উপকৃত হয়েছে এবং জানতে পেরেছে আসলে মানসিক স্বাস্থ্য কতটা এখানে প্রভাব বিস্তার করতে পারে। ধন্যবাদ সবাইকে। দর্শক, সান ফার্মার নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিসি নিউজের সঙ্গেই।